গণতন্ত্রের পুনর্যাত্রায় সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দলের। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে অধিবেশনে উত্তাপ, বিরোধী দলের ওয়াকআউট। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ উত্থাপন। বাগেরহাটের রামপালে বর যাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ, বর কনে সহ 14 জনের মর্মান্তিক মৃত্যু। 4 জেলায় প্রাণ গেল আরও 8 জনের। ইরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডবে তীব্র হচ্ছে জ্বালানি যুদ্ধ, বন্ধ থাকবে হরমুজ প্রণালী। জাতির উদ্দেশ্যে প্রথম লিখিত ভাষণে মুস্তাবা খামেনি। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেন, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি, সেজন্য দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম আর ত্যাগের ফসল এই সংসদ অধিবেশন কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান লুই আইকানের নান্দনিক এই স্থাপত্যে যেন গোটা দেশকে আগামীর পথে ডেকে নেয়ার প্রতীক্ষা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নবযাত্রার ইঙ্গিত। তারেক রহমানের কাঁধে নতুন ভার আর দায়িত্বের আনুষ্ঠানিকতা। নিজের বয়স সমান রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও বটে তিনি, তাও এক কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা করল অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বক্তব্যে তারেক রহমান স্মরণ করলেন 1971 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামের শহীদদের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের দল কিংবা মত কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর তাদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে স্পিকারের, ডেপুটি স্পিকার ও বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচালনায় আমরা আপনাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের, যার প্রথম অধিবেশনের দিনে বেশ ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই জাতীয় সংসদই হবে উন্নয়ন আর অগ্রগতির কেন্দ্রবিন্দু, কিংবা রাজনীতি আর রাজনৈতিক চর্চার মূলে সেটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তাকিয়ে আছেন তাই রাজনীতিকদের দিকেই এবং আইন প্রণেতাদের দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের ইতিহাসের সেরা ফলাফল করে প্রথমবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জামায়াত ইসলামী। আর আগে কখনো সংসদ সদস্য নির্বাচিত না হওয়া জামায়াত আমিরও প্রথমবারের মতো হলেন বিরোধী দলীয় নেতা। তাই তো ঐতিহাসিক সংসদের প্রথম অধিবেশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিলেন জনগণের অধিকার রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বার্তা। কোনো নির্দিষ্ট দলের না হয়ে স্পিকারের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢুকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, মুক্ত হয়েছে গণতন্ত্র। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের। বলেন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। ভাষণে তিনি ফ্যামিলি ও কৃষক কার্ড সহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের সূচনাতেই তার অভিশংসন চেয়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলীয় জোট। তাদের হইচই আর স্লোগানে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে ওয়াক আউট করেন বিরোধীরা। আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করতে পারে বিরোধী দল, এমন ইঙ্গিত ছিল আগেই, হয়েছেও তাই। মহামান্য রাষ্ট্রপতি। প্রথম দিনের অধিবেশনের একেবারে শেষ দিকে বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধিবেশন কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়ার সাথে সাথেই শুরু হয় হট্টগোল। দয়া করে আপনাদের আসনে বসুন। এর মধ্যেই স্পিকার রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে আসন ছেড়ে প্রতিবাদ জানান জামায়াত জোটের এমপিরা। প্রদর্শন করা হয় জুলাই গাদ্দারি সংবলিত প্লেকার্ড। সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুরু করলে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা। অভিনন্দন ও শুভেচ্ছা। ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। বিগত আওয়ামী লীগ সরকারকে আখ্যা দেন ফেসিবাদী হিসাবে। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রায় আধা ঘন্টার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন রাষ্ট্রপতি। তুলে ধরেন বিএনপি সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা। বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। সংসদের ভিতরে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সংসদের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দল। এ সময় ওয়াকআউটের 3 কারণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। এদিন ওয়াকআউট করলেও রোববারের অধিবেশনে বিরোধী দল যোগ দেবে বলে আশা সরকার দলের এমপিদের। সংসদ শুধু ক্ষমতার মঞ্চ নয়, জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা। বিশিষ্টজনরা বলছেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে সরকার কাজ করবে। আর বিরোধী দল আগের মতো শুধু স্তুতি গাওয়া নয়, সংসদকে কার্যকর করতে রাখবে ভূমিকা। বিশিষ্টজনরা বলছেন একটি কার্যকর সংসদেই হতে পারে গণতন্ত্রের সবচেয়ে বড় ভরসা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রয়াত 31 জন সংসদ সদস্য ও জুলাই যোদ্ধাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শপথ নেয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী সহ 31 জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নামে শোক প্রস্তাব পেশ করা হয়। এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির তার দলের প্রয়াত এমপি ও শরীফ ওসমান হাদি সহ কয়েকজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। জুলাই যোদ্ধাদের পক্ষে শোক প্রস্তাব চান বিরোধী দলীয় চিফ হুইপও। প্রস্তাবিত নামগুলো পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলে জানান স্পিকার। এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম দিনের শোক প্রস্তাব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত 133টি অধ্যাদেশ উত্থাপন করা হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণঅভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন, জ্বালানি শিল্প বিষয়ক। এসব অধ্যাদেশ সরাসরি পাস বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী সংশোধন, অনুমোদন বা বাতিলের সুপারিশ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। বাগেরহাটের রামপালে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ছেলে ও মেয়ের পরিবারের 13 সদস্য সহ নিহত হয়েছেন 14 জন। নিহতদের মধ্যে বর কনেও রয়েছেন। আহত একজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে মোংলার বাবুবাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় খুলনার কয়রায় মিতু ও সাব্বির হোসেনের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে কনেকে নিয়ে মোংলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরপক্ষের লোকজন। বিকেলে রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালকের সময় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। মরদেহগুলো রাখা হয়েছে খুলনা মেডিকেল ও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 11 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পৌঁছালে বর ও কনে পক্ষের এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাপ্তাহিক ছুটির আগের দিন সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 8 জনের। বৃহস্পতিবার যশোর, মানিকগঞ্জ, মাদারীপুর এবং সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। যশোরের বাঘারপাড়ায় ঢাকা মাগুরা মহাসড়কে দ্রুতগামী পরিবহনের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছে। উপজেলার ভাটারা আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এছাড়া মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল এলাকায় একটি বাস আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী মোনায়েম খান ও হাসপাতালে নেওয়ার পর স্ত্রী জ্যোৎস্না আক্তারের মৃত্যু হয়। এদিকে মাদারীপুরের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সদর উপজেলার মাদারীপুর সদর শিবচর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। গণমাধ্যমে যৌন হয়রানির প্রতিরোধ ও ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করতে 2টি সমঝোতা স্মারক সই করেছে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ। বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ ও ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড হেলথের সাথে এই চুক্তি হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় পরিচালিত স্ট্রেংথেনিং উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক টু ট্যাকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রকল্পের অংশ এটি। অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আল মামুন বলেন, এই MOU কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং গণমাধ্যমে নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্মিলিত অঙ্গীকার। এর মাধ্যমে সংবাদকর্মীরা সচেতনতার পাশাপাশি সরাসরি ও কার্যকর সুরক্ষার সুযোগ পাবেন। এছাড়া MOU এর মাধ্যমে নারী সাংবাদিকরা দ্রুত আইনি পরামর্শ এবং মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।
লালবাগী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, কেন্দ্রীয় যুবদল নেতা মঈনুল ইসলাম হিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরো দমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। বাহরাইনের মুহাররাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরো দমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। বাহরাইনের মুহাররাকে একটি স্থাপনার ফুয়েল ট্যাঙ্ক লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তারা। গত দুদিনে অন্তত ৬টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, শত্রুপক্ষের ১ লিটার তেলও যেতে দেয়া হবে না হরমুজ প্রণালী দিয়ে। অন্যদিকে তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। আবারও নিজেদের জয়ী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কখনোই যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার বা তাদের অংশীদারদের ১ লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব না। জ্বালানির দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা সম্ভব নয়। আমরা এরই মধ্যে সতর্ক করেছি, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় তার বক্তব্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মুজতবা বলেন, লড়াই চালিয়ে যাবে ইরান, নেওয়া হবে ইরানিদের রক্তের প্রতিশোধ, বন্ধ থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট জানিয়ে দেন মুজতবা। তার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হুসেইনি খামেনেয়ী। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর তার স্থলাভিষিক্ত হলেন তারই পুত্র। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিয়েছেন বিবৃতি। বৃহস্পতিবার তা পড়ে শোনানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন মুজতবা। প্রতিবাদ জানান শিশুদের উপর বর্বরতার। তোমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে আমরা কখনো পিছপা হব না, বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধগুলোর জন্য, যেমন মিনাব স্কুলের ইচ্ছাকৃত হামলার ঘটনা। মুজতাবার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রয়োজনে এসব হামলা চালিয়ে যাবে তেহরান। আমরা আগে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালিয়ে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল আছি। কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করেছি আমরা। প্রয়োজন হলে এই পদক্ষেপ চালিয়ে যেতে বাধ্য হব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। হরমুজ প্রণালী নিশ্চিতভাবেই বন্ধ রাখা হবে, আর যুদ্ধ অব্যাহত থাকলে কৌশলগত স্বার্থ মাথায় রেখে শত্রুর দুর্বল জায়গাগুলোতে নতুন করে আঘাত আনার বিষয়টি বিবেচনা করব আমরা। এছাড়াও মুজতাবা জানান, শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবে তেহরান। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।